নমস্কার। বিশের জন্য আমরা সবাই সমবেত হয়েছি এই দিনটি উদযাপনের জন্য। প্রথমেই আমি অধ্যক্ষ মহাশয়, আইকিউএসি কোঅর্ডিনেটর এবং আমাদের সাধারণ সম্পাদক এই কলেজে, আমি এখন প্রাক্তন হয়েছি, তাকে ধন্যবাদ জানাবো। অরূপ ভাই আমাদের প্রিন্সিপাল স্যার অনুরোধ করেছিলেন এই বিষয়টি নিয়ে বলার জন্য। প্রকৃতপক্ষে এই বিষয় নিয়ে আমরা খুব গভীরভাবে যে ভেবেছি সেটা বললে ভুল হবে, কেননা আমি আধুনিক ভারতের উপর আমার কিছু লেখালেখি আছে। ইদানিংকালে আমি প্রাচীন ভারত নিয়েই বেশি ভাবতে অভ্যস্ত, বুদ্ধের জগৎ নিয়ে থাকি সাধারণত। তো আজকের বিষয়টি আমি আলোকপাত করব এবং চেষ্টা করবো আর কি। এবং এই বিষয়ে স্যার যে বললেন যে আবেগের বিষয় একটু থাকে, কেননা আমার পূর্বপুরুষদের যদি অস্তিত্ব খুঁজি তাহলে দেখা যাবে যে 47-এর ভাগের পর আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদাদা এই নৈহাটি অঞ্চলে চলে এসেছিলেন। আমার জ্যাঠামশাই তখন রেলে চাকরি করতেন, সেই আমলে গ্র্যাজুয়েট আমার বাবার থেকে 8 বছরের পর। আমার বাবা ঢাকা মিডফোর্ড স্কুলে, মেডিকেল স্কুল, সেখানে পড়াশোনা করতেন। তারপরে তিনি ওখান থেকে চলে আসেন রোনাল্ড মেডিকেল স্কুল, যেটা 1921-এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে সেটা বর্ধমান মেডিকেল কলেজ হয় 1969 সালে। তো এই ধরনের একটা পিছু টান আছে। যদি অরিজিন খুঁজি তাহলে দেখবো যে বঙ্গ এই জনপদটা, প্রাচীন ভারতে অনেকগুলো ভাগ আছে দেখবেন, আপনারা সবাই জানেন যে পুন্ড্র, বঙ্গ, সমতট, দবক, হ্যাঁ, বা রাঢ়বঙ্গ, এই ভাগগুলো আছে। এই ভাগগুলো যে সব সময় যে ঐক্যবদ্ধ ছিল তা নয়। কি গৌড় একসময় সে স্বাধীন ছিল, সে রাজত্ব করেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? তো সেগুলো কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে মুঘল আমলে আমরা প্রথম দেখি যে একটা আনডিভাইডেড বেঙ্গল, বিশাল বেঙ্গলের একটা ছবি আমরা পাই। মুর্শিদ কুলি খান যখন তিনি এখানকার প্রাদেশিক শাসনকর্তা হয়ে এলেন অরঙ্গজেবের আমলে, তিনি এখান থেকে আনডিভাইডেড বেঙ্গল থেকে দি রিচেস্ট প্রভিন্স অফ ইন্ডিয়া 1,30,00,000 টাকা রাজস্ব পাঠাতেন নিয়মিত। সেই সময় এটা একটা বিপুল অঙ্কের টাকা এবং রাজকোষ সমৃদ্ধ হতো। তো সেই বঙ্গ আলটিমেটলি দেখা গেল যে 1905 সালে ভাগ হলো, ভাগ, এবং তার বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ আন্দোলন করলাম সমস্ত বুদ্ধিজীবী, এবং তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভঙ্গ আন্দোলনের যে দাপট, যে জোর, যে ঐক্যবদ্ধতা ছিল, তার ফলে সেই আন্দোলনের ফলে এবং স্বদেশী আন্দোলন যেভাবে গড়ে উঠল, তার ফলে বঙ্গভঙ্গ রদ হলো 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলো, বাতিল হলো। কিন্তু সেই একই সময় মনে রাখতে হবে যে বঙ্গভঙ্গ রদ হওয়াতে সবাই কি মনে প্রাণে খুশি হয়েছিল? বিষয়টা ভাবার। কেন জানবেন যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, রাজনৈতিক কারণে বিশাল প্রভিন্স, এখন আমরা দেখি যে ছোট বাংলাদেশ যে এখন তার 2.5 গুণ ছোট, পশ্চিমবঙ্গের 23টি জেলা, তার আরো ভাগ হচ্ছে। তো সেই সময় এত বড় প্রদেশ, ব্রিটিশরা কারণ দেখেছে যে প্রশাসনিক কারণে এত বড় প্রদেশকে ভাগ করা দরকার, এবং তারা করেছিল। এবং যাই হোক, রাজনৈতিক উদ্দেশ্য ছিল, বাঙালি জাতিকে দুর্বল করার একটা প্রয়াস ছিল, এ সবই ঠিক, এটা মানছি। কিন্তু 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, একই সঙ্গে ভাবতে হবে সবাই কিন্তু খুশি হতে পারেনি।
এবং সম্প্রদায়গতভাবে দেখিয়েছি যে যারা উচ্চবিত্ত মুসলিম সম্প্রদায়ের একটা অংশ, যেমন সালিমুল্লাহ, তারপরেই কিন্তু 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো এই বাংলায়। মনে রাখতে হবে 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। আবার এই বাংলা থেকেই একজন লোক যে আপাতমস্তক ধর্মনিরপেক্ষ ছিল, ফজলুল হক, 1937 সালে নির্বাচনের পরে যে অবিভক্ত বঙ্গ, তখন চিফ মিনিস্টার বলা হতো না, বলা হতো প্রধানমন্ত্রী, সেই ফজলুল হক 1937 নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হন। এবং সেই ফজলুল হক চেয়েছিলেন, তখন কংগ্রেসের দাপট ছিল, কংগ্রেস তাদের সংখ্যাধিক্য, তাদের যে ঐতিহ্যই বলি, যাই বলি না কেন, মুসলিম লীগ কিন্তু তখন খুব ক্ষীণ, দুর্বল দশা। সেই অবস্থাতে তিনি চেয়েছিলেন যে এই কৃষক প্রজা পার্টি, তার নাম ছিল দলটা, এই কৃষক প্রজা পার্টির সঙ্গে যদি কংগ্রেস তাদের সহযোগিতা করে তাহলে তিনি গভর্নমেন্টটা ফর্ম করতে পারেন। কিন্তু দেখা গেল কংগ্রেস রাজি হলো না। কংগ্রেসের এক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এই সিদ্ধান্তগুলো আমাদের ভাবতে হবে যে আঞ্চলিক রাজনীতি পরবর্তীকালে কি বিপদ ডেকে নিয়ে এসেছিল। কংগ্রেস ঘোষণা করলো যে কংগ্রেস এককভাবে যেখানে গঠন করতে পারবে সেখানেই করবে, এবং মুসলিম লীগকে এক অর্থে উপেক্ষা, অবজ্ঞা এবং সেটা করা হয়েছিল। যার ফলে দেখা গেল এই যে তাকে অবহেলা করা, উপেক্ষা করা, তখন তিনি বাধ্য হলেন এই ফজলুল হক কৃষক প্রজা পার্টি মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে সেই গভর্নমেন্ট ফর্ম করতে। সে গভর্নমেন্ট ফর্ম করা হলো এবং তিনি এক সময় বাধ্য হলেন, যে লোকটি আপাতমস্তক সেকুলার ছিলেন, তিনি 1940 সালে সেই পাকিস্তান রিজলিউশন পাশ করলেন। তাহলে মুসলিম লীগের উৎপত্তি ঢাকা, বাংলাদেশ। আবার দেখা গেল যে পাকিস্তান রিজলিউশন পাশ করছেন সেই ফজলুল হকও কিন্তু বঙ্গের লোক। তাহলে এই রাজনীতিটা, তাহলে বাংলাদেশের একটা বিরাট প্রভাব ছিল। কিন্তু সাধারণভাবে যে বাঙালির যে সংস্কৃতি, তো সেইখানে তো এই ধরনের ভেদাভেদ এতটা ছিল না। সবাই দোষ দেয় যে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল একটা করেছিল, কিন্তু এত বড় প্রদেশটাকে তো শাসন করত, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের ছিল। যাই হোক, এটা বিস্তারিত হয়ে যাবে অন্য বিষয়ে। কিন্তু আজকে যে বিষয়টা আমি বলছি, ধরুন সেটা হচ্ছে যে ভারত বিভাজন, মানে বাংলাদেশে এই যে পশ্চিমবঙ্গের এই পার্সপেক্টিভটা তৈরি হতো না যদি না ভারত বিভাজনটা অনিবার্য হয়ে উঠত। কি পরিস্থিতিতে, কোন ঘটনা প্রবাহে এই ভারত বিভাজন অনিবার্য হয়ে উঠল, আর যখন অনিবার্য হয়ে উঠল তখন পশ্চিমবঙ্গ রাজ্যের আত্মপ্রকাশ এক বাস্তবতায় পরিণত হলো, এবং সেটা আর গত্যন্তর ছিল না, এবং এটা একটা অস্তিত্বের ব্যাপার। তাহলে 1905 সালে যে বাঙালি একসঙ্গে বঙ্গভঙ্গকে রোধ করার জন্য সমবেত হয়েছিল, পরবর্তী দেখা গেল যে বাঙালিদেরই একটা বড় অংশ সেখানে বুদ্ধিজীবী সম্প্রদায়, পরে নামগুলো বলবো, আছে। সেই সঙ্গে সঙ্গে জমিদার শ্রেণী, মহাজন, যারা ব্যবসায়ী গোষ্ঠী, তারা এই বঙ্গভঙ্গকে তারা সমর্থন করলেন এবং তারা জোরদার দাবি করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তো তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন হিন্দু হোমল্যান্ড নিয়ে, সে প্রসঙ্গটা আমি আসবো, কিন্তু তাদের পেছনেও কিন্তু একটা ব্যাপক সমর্থন ছিল। ইস্ট বেঙ্গল লোকেদের মধ্যে ভাবতে হবে, তাদের মধ্যে দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। যারা বড় লোক, মানে সেই অর্থে তাদের ঢাকায় জমিদারি আছে বা সেখানে, এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতাতেও চাকরি করছে, ঢাকাতেও চাকরি করছে, তাদের এখানেও ঠেক রয়েছে, তো তারা তো যে কোনো জায়গায় গেলে অসুবিধায় পড়বে না। কিন্তু এই বাংলা, ইস্ট বেঙ্গলের একটা বড় অংশ হচ্ছে কৃষিজীবী সমাজ, সেখানে মুসলিমরা আছে, নিপীড়িত ডিপ্রেস ক্লাস তারাও রয়েছে। তাদেরকে যখন সেই বঙ্গভূমি ছেড়ে আসতে হচ্ছে, তাদের কিছুটা প্রবল, সহজে আসতে চাইনি, যে কারণে পাঞ্জাব ভাগের সময় একবারে সব দল চলে এসেছিল, তাদের সেটেলমেন্ট হয়েছিল লিয়াকত নেহরুর চুক্তি অনুযায়ী, এবং তারা একবারে, কিন্তু বাঙালিদের মধ্যে সেই পিছুটা
ধাপে ধাপে 1940, তারপরে 47, তারপরে 1960, 1964 ঢাকা রায়ট, পর 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 তারপর 1971-এর কথা তো আপনারা সবাই অবগত আছে। তো এই পর্বেও মানুষ ভেবেছিল হয়তো থেকে যেতে পারবো, কিন্তু তারা যখন উপায়ান্তর না দেখে তারা বাধ্য হয়েছিল চলে আসতে। এই চলে আসাটা খুব সুখের না। এই যে বলে না, স্যার বললেন যে ঘরের টান, বাড়ি যাব, দেশের বাড়ি যাব, প্রত্যেকের একটা টান থাকে। কিন্তু এখন অনেক সময় ছোটবেলায় আমি নৈহাটিতে আমি ওই সময় দেখেছি, ওই সময় দেখুন অনেক জায়গাতে দেখবেন, আপনারাও দেখেছেন যে কিছু মানুষ স্মৃতিচারণ করেন, লেখেন এবং দেখাও যায় যে কতগুলো বিষয়। তো আমি দেখতাম যে সাধনা ঔষধালয় ঢাকা, হ্যাঁ, তো এইটা বললে একটা অন্য ধরনের ফিলিংস হয়। এখনো অনেকের বিবাহের ব্যাপারে উল্লেখ করেন যে পূর্ব নিবাস অমুক, এগুলো লেখার অর্থ হয় না এখন, কিন্তু একটা অর্থ হয়তো বহন করে, মানুষ স্মৃতিচারণা করে এবং সেই জন্য বোধহয় সেই জিনিসগুলো, কথাগুলো বারবার ফিরে ফিরে আসে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্ত নিলেন এবং এই রাজনৈতিক সিদ্ধান্তর ফলে দেশ ভাগ হলো, এটা কি অনিবার্য ছিল? কি ঠেকানো যেত না? আমরা যদি আলোচনা করে দেখি, একটা প্রশ্ন তো মনে জাগতেই পারে যে ভুলটা কোথায়? সম্প্রদায়গত যে বিদ্বেষ, বা তারা কি ভেবেছিল এই পার্টিশন হলে, আমি দেশভাগের কথা বলছি, পার্টিশন, তো সেই পার্টিশন হলে বা দেশভাগ হলে সব সমস্যার, দুটি সম্প্রদায়ের সব সমস্যার সমাধান হবে? সমাধান কি হয়েছিল? হয়নি। কিন্তু পার্টিশন পরবর্তীকালে দেখা গেছে, বা তার আগে থেকেই যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেটা অভাবনীয়। মানুষে অবিশ্বাস, হিংসার মাত্রা, হ্যাঁ, তো এবং পরবর্তীকালে পার্টিশনের পরে মানে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়ার যে আতঙ্ক, যে ট্রমা কাজ করেছে, সেটা যারা ভুক্তভোগী তারাই বুঝেছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ব্রিটিশ শাসনে না হয় এই অবস্থা হয়েছিল। আমরা দেখি যে তাহলে ব্রিটিশ শাসনের আগে তো দুটি সম্প্রদায়, বিদেশি যে মুসলিম শাসনে আমরা যদি বলি, মানে কয়েকশো বছর শাসনের তাদের অধীনে ছিল। দু একটা ঘটনা যে ঘটেনি তা না, বেশ কিছু ঘটেছে, কিন্তু এইভাবে এই মানে ম্যাগনিচুডে যে মানুষের জীবনের যে একটা পরিবর্তন নিয়ে আসা, কষ্ট, অবর্ণনীয় কষ্ট, দুঃখ, দুর্দশা, হতাশা, এতটা কিন্তু হয়নি। তাহলে 400 বছরের ইতিহাসে যদি তারা একসঙ্গে থাকতে পারে, তাহলে এটা ভাগের পরে এটা হলো কেন? তখন দেখতে হবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল। আর যারা বিশ্বাস করেন যে ভারত বিভাগ অনিবার্য ছিল, অনিবার্যতাকে মানলে তারাই ভাবতে পারেন যে এই পার্টিশনের মাধ্যমেই কিন্তু সব সমস্যার সমাধান, দুটি সম্প্রদায়ের আর্থসামাজিক সাংস্কৃতিক সব সমস্যার সমাধান। বাস্তবে কিন্তু তা হয়নি। তাহলে পার্টিশনই যেন সর্বরোগের ঔষধ, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে হয়নি। তাহলে সেই পরিস্থিতিটা উদ্ভব হলো কি করে? আমরা জানি যে 19বিংশ শতকে যে সংস্কার আন্দোলন, যেটাকে রিভাইভালিস্ট মুভমেন্ট বলি, হিন্দুদের মধ্যে হয়েছিল, মুসলিমদের মধ্যে, হিন্দুদের আগে হয়েছিল, হ্যাঁ, সে সংস্কার আন্দোলনে, আর্থসামাজিক সংস্কার আন্দোলনের মধ্যে যে জিনিসটা আমরা দেখি, বা ধর্মীয় এবং সামাজিক সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে একটা জিনিস আছে যে অতীত গৌরবের প্রতি গুরুত্ব আরোপ করা। হিন্দুরা সবসময় গৌরব করতো যে আমাদের অতীতের দিন খুব ভালো ছিল, এই মুসলিম শাসনে এবং ব্রিটিশ শাসনে আমাদের সেই দুর্দশা হয়েছে, না হলে আমাদের দিন অতি গৌরবের দিন ছিল, এইভাবে স্মৃতিচারণা করা। তো পাশাপাশি দেখা যায় যে ইসলামিক যে গোষ্ঠীর মধ্যে প্রথম যার মূল প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, থিওডর বেক তাকে প্রভাবিত করছেন, এবং তিনি প্রথম যে তিনি বুঝেছিলেন যে হিন্দুদের তুলনায় মুসলমান সমাজ পিছিয়ে আছে, শিক্ষা দীক্ষায়, বাণিজ্যে পিছিয়ে আছে। সুতরাং এই পিছিয়ে থাকার একটা কারণ আছে,
যখন ব্রিটিশ শাসন হলো তখন সরাসরি সেখানে আমরা দেখলাম যে রাতারাতি হিন্দু সমাজ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিল, চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু মুসলিম সমাজের মধ্যে একটা দ্বিধা ছিল এই কারণেই যে তারা ভাবতো যে আমরা তো রাজশক্তি, তো আমরা এই ইংরেজদের সঙ্গে সহযোগিতা করব না। এবং ব্রিটিশরাও সিপাহী বিদ্রোহের সময় তার পরবর্তী কাল থেকে বাহাদুর শাহ জাফরকে যখন বন্দি করা হলো, তাকে নির্বাসন করা হলো, তারপর থেকে মুসলিম সমাজও কিন্তু ব্রিটিশদেরকে তাদের সঙ্গে সহযোগিতা করেননি। এই সহযোগিতা না করার ফলে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা একটা খুবই খারাপ। এবং এটা তিনি সৈয়দ আহমেদ খান বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রিটিশদের পরিত্যাগ করলে চলবে না, ব্রিটিশদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে, যাতে এই মুসলিম সমাজ শিক্ষা দীক্ষা এবং সমস্ত জায়গায় এগিয়ে যায়। এবং সেই জন্যই তিনি মুসলিম সমাজকে একটা বিশেষ গোষ্ঠী হিসাবে ভাবতেন। কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তাদের মধ্যে মূল বক্তব্য ছিল যে এই জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ব্যক্তি নাগরিকত্বের ভিত্তিতে তৈরি হবে। কিন্তু সৈয়দ আহমেদ খান বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদের যে জাতি কনসেপ্টটা, নেশন, সেটা কতগুলি কৌম, কতগুলি সম্প্রদায়ের সমাহার। এই সম্প্রদায়গুলির মধ্যে তিনি কৌমের কথা বলতেন। সম্প্রদায়ের মধ্যে যাদের ঐতিহাসিক গুরুত্ব আছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। এই বিশেষ সুযোগ সুবিধা, তাদের গুরুত্ব, যেহেতু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই জন্য মুসলিম সমাজকে যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সেই অনুযায়ী তাদের চাকরিতে সংরক্ষণ এবং অন্যান্য জায়গাতে, যেমন সেপারেট ইলেক্টোরেটের প্রশ্নটা আসবে, যে আলাদা নির্বাচন ক্ষেত্র এগুলো করে দিতে হবে। এই দাবির থেকেই যখন জোরদার হয়ে উঠল, তখন 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইন হলো এবং সেইখানে মুসলিম সমাজকে আলাদাভাবে তাদের পৃথক নির্বাচন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হলো, বলে সেখানে মুসলিমরাই লড়বে এবং আর কেউ লড়তে পারবে না। তো এইভাবে যখন পরিস্থিতি যখন এগোচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কংগ্রেসের যে ভূমিকাটা কতটা ছিল। কংগ্রেস পারত যে মুসলিম সমাজের মধ্যে কংগ্রেসের প্রতি যাতে জাতীয়তাবোধ জাগিয়ে তোলে। স্বাভাবিকভাবে দেখা গেছে যে কংগ্রেস উচ্চবিত্তদের নিয়ে গঠিত এবং এই গ্রামাঞ্চলে, প্রত্যন্তরে মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে তাদেরকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। পরবর্তীকালে আমরা দেখেছি 30-এর দশকে, 37-এরও ক্ষেত্রে যখন ইলেকশন হলো, কংগ্রেসের হাতে প্রচুর সুযোগ ছিল যাদেরকে এই মুসলিম সমাজকে জাগরিত করা, কিন্তু সেটা করেনি। তার মানে মুসলিম লীগ যদি পাকিস্তান দাবিতে সোচ্চার হয়ে ওঠে, তারা এবং সেখানে তাদের যদি ভূমিকা থাকে, কংগ্রেসের সমপরিমাণে সেই ভূমিকা ছিল যে এই সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা এবং এটাকে ঠেকানো। কিন্তু 37-এর পরে দেখা গেল সেটা করতে পারলো না। এরপর দেখা গেল যে ক্যাবিনেট, আমি সংক্ষেপে করছি, এত বড় বলা যাবে না, ক্যাবিনেট মিশন ব্রিটিশদের শেষ উদ্যোগ। যতবার ব্রিটিশরা চেয়েছেন এর আগে যতবার বিভিন্নভাবে, যে তারা চেয়েছিলেন যে আলাদা আলাদা তাদের সত্তা আলাদা দেওয়া হবে। ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ক্লিমেন্ট অ্যাটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী, লেবার পার্টির শ্রমিক দলের, তিনি বললেন যে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এইবার তার উপর আমেরিকার চাপ আছে, এই এত বড় সাম্রাজ্য থাকবে না, একটা দিতে হবে, ভেঙে দিতে হবে। এবং কংগ্রেস যেহেতু গণ আন্দোলন করে, সুতরাং কংগ্রেস যাতে গণ আন্দোলনের পথে না যায়, গান্ধীজির গণ আন্দোলন পরপর তারা দেখেছেন, অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই পরিস্থিতিতে তাদেরকে যাতে গণ আন্দোলনের পথে না যায়, একটা অন্তর্বর্তী সরকার গড়ে দিতে হবে এবং সংবিধান রচনা করা, গণপরিষদ রচনা করা প্রস্তুতি করতে হবে। সেই উদ্দেশ্যে তিনি ক্যাবিনেট মিশন পাঠান 3 জন সদস্য নিয়ে, প্যাট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস। তারা এসে পর কংগ্রেসের সঙ্গে, তখন ওয়াভেল হচ্ছেন আমাদের বড়লাট, তাদের সঙ্গে অধিবেশন করে, কংগ্রেসের সঙ্গে, মুসলিম লীগের সঙ্গে। কিন্তু মুসলিম লীগ তখন একটা বলে তারা
আর কিছু করবে না। এবং তাদের পাকিস্তান বলে মুসলিম লীগ যদি একটাই দাবি ছিল যে 6টা প্রধান প্রদেশ, তার মধ্যে বাংলাও পড়ছে, কিন্তু নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স তো আছেই, পাঞ্জাব আছে, পাঞ্জাব বড় প্রদেশ, এবং তারপরে বেঙ্গল, এই ছাড়া সিন্ধ আছে, বালুচিস্তান আছে, এই সবগুলো প্রদেশে সেখানে তাদেরকে দিতে হবে। কিন্তু তারা একটা ফর্মুলা করেছিল যে একটা লাস্ট তাদের একটা উদ্যোগ যে না, ভারতবর্ষকে ভাগ না করে আপনারা এর মধ্যেই থাকবেন, কিন্তু মুসলমান সমাজকে বা তাদের জন্য পৃথক স্বাধীনতা মানে স্বাধিকার দেওয়া হবে, অটোনমি দেওয়া হবে। সেই অনুযায়ী ভাগটা একটা লুজ ফেডারেশন, যে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা রাখা, খুব দুর্বল কেন্দ্র, প্রতিরক্ষা, বিদেশ নীতি আর যোগাযোগ, এই 3টে তত্ত্ব, আর বাকি সব হচ্ছে প্রদেশগুলোর উপর ছেড়ে দেওয়া হলো। এবং প্রদেশগুলোই ঠিক করবে, এর মধ্যে দেশীয় রাজ্য আছে, কিন্তু প্রিন্সলি স্টেটগুলো আছে, দেশীয় রাজ্য তারা ঠিক করে যে ক বিভাগ মানে এ সেকশনের মধ্যে যে যে রাজ্যগুলো পড়ে সেগুলো মোটের উপর মানে ভারতের মধ্যেই, ভারত গোটাটার মধ্যেই পড়ছে। তার মধ্যে আমাদের বলছে এখানে ধরুন বিহার, উত্তরপ্রদেশ, তারপরে উড়িষ্যা, এই প্রদেশগুলোকে নিয়ে মধ্য সেন্ট্রাল প্রভিন্স মানে মধ্যপ্রদেশ যেটা আছে, সেই সব নিয়ে এইগুলো জায়গাতে কিন্তু একটা প্রদেশ গঠন করা হবে, এবং এটা ইন্ডিয়ান ইউনিয়নের মধ্যে থাকে। খ বিভাগের ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এর যে প্রদেশগুলো, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ এবং এগুলো রয়েছে, এবং লাস্টে গ বিভাগে রয়েছে যে বাংলা এবং আসাম। বাংলা এবং আসামের যে ব্যাপারটা বলা হয়েছে, তাদের কিন্তু মুসলিম লীগ দাবি করছে বাংলা দিতে হবে, এবং পাঞ্জাব তো থাকবেই, বাংলাও দিতে হবে। তো এই দাবিটার ক্ষেত্রে কিন্তু তখন তারা স্টিক করেছিল যে না, বাংলা তোমরা যদি, মুসলিমরা যদি আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করতে পারে, একইভাবে হিন্দুরাও, এই বেঙ্গলের যে হিন্দু অংশ রয়েছে, তারাও আত্মনিয়ন্ত্রণের অধিকার তারা দাবি করতে পারে, সেটা তাদেরকে মানতে হবে। আর যদি এই লুজলি কনফেডারেশন, এই যে কনফেডারেট ফেডারেশন, তাদের সেটা যদি তারা মেনে নেয়, তাহলে সব প্রভিন্সই পাবে, 6টা প্রদেশে তাদের আধিপত্য থাকবে, এবং অন্যান্য বিষয়ের উপর তারা সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবে, কিন্তু ভারতীয় ইউনিয়নের মধ্যে থাকবে তারা কিন্তু তারা বললো না, সেটা করলে হবে না। এবং তখন ব্রিটিশ সরকার বলে যে তোমরা তাহলে যদি ভাগায়, বাকি যে অপশনটা থাকছে, সে অপশন পাকিস্তান যদি করতে হয়, তাহলে করতে হবে তোমাদেরকে বাংলাকে ভাগ করে, পাঞ্জাবকে ভাগ করে, যেটাকে বলছেন যে কীট ধ্বংস, মানে মথ ইটেন, তোমরা পুরো বাংলা পাবে না, এই ওটা পাবে না, শুধু পাঞ্জাবও পাবে না। সেইটা মেনে নিলে তাহলে এটা হবে, এবং তাদেরকে আহ্বান জানা হলো অন্তর্বর্তী সরকার গঠন করার সময়। এই 1946 সালের ফেব্রুয়ারি থেকে পর ঘটনা, মার্চে তারা দিল্লিতে এলো, এপ্রিলে টানা করলো, মে মাসও চলছে, এরকম পর আলোচনা, এবং আলটিমেটলি দেখা গেল যে তারা মানে ওটা মানছে। কিন্তু অন্তর্বর্তী সরকারে যখন কংগ্রেস যোগ দিতে রাজি হলো, তখন ভালো, কংগ্রেসের ক্ষেত্রে তো প্যাটেল ছিলেন, বা নেহেরু ছিলেন, আরও যারা ছিলেন, তারা তো বললো ঠিক আছে, এটা যোগ দেবো, অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এই সময় দেখা গেল যে কংগ্রেসের যে দাবি, যখন তারা আরো ব্রিটিশদের সঙ্গে মানে খুব কাছাকাছি চলে আসছে, তখন তারা ভাবলো, মানে মুসলিম লীগ ভাবলো যে আমরা যদি না যাই তাহলে মুসলিম সমাজের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাব। সেই জন্য তারা একই সঙ্গে দুটো জিনিস করলো। তারা বলছে যে পুট প্রেশার অন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম, মানে ইন্ডিয়ান মানে কংগ্রেস লিডার্সের উপর, যে তারা যেন এই জিনিসটা মেনে নেয়। তো সেই সময়ে এই করতে 1946-এর এই ঘটনা যখন ঘটলো, তখন সে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিল যে আমাদের এটা দিতে হবে, এটা ল্যাঙ্গে পাকিস্তান। এবং এই যে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমি নিজেও পড়াশোনা করেছি, আমি দেখেছি হোম ফাইল, এগুলো খুবই সেন্সিটিভ। এবং যেদিন ডাক দেওয়া হলো, সেই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি টানবো, যে তখন একটা প্রয়াস নেওয়া হয়েছিল যে অবিভক্ত বাংলাকে রাখতে হবে স্বাধীনভাবে। আমার স্যার অমলেন্দু দে, তিনি, তার একটা গ্রন্থ আছে, স্বাধীন বঙ্গভূমি গঠনের পরিকল্পনা, প্রয়াস ও পরিণতি, শরৎ বোস ফর্মুলা, মানে শরৎ বোস সুরাবর্দী ফর্মুলা। এইটা যখন হচ্ছে, এটা 29 এপ্রিল মাসের প্রজেক্ট, যখন এটা দেওয়া হলো যে অবিভক্ত বাংলা গড়ে উঠতে পারে,
কারা কারা সমর্থন করে। এবং এই সমর্থনের মধ্যে হিন্দু জমিদারদের মধ্যে পূর্ববঙ্গের কিরণ শঙ্কর রায়ও কিন্তু এটাকে সাপোর্ট করেছিলেন, শরৎ বোসও করেছিলেন। পরবর্তীকালে কেন এটা ব্যর্থ হলো, এই দিকে দেখা যাচ্ছে যখন এপ্রিল মাসের পরে মে জুন এতে ঘোষণা করা হলো এবং আগস্ট মাসে 16ই আগস্টে ডাইরেক্ট অ্যাকশন ডে হলো, সেটা একটা নারকীয় হত্যাকাণ্ড। কমিউনাল রায়টস অনেক হয়েছে, কিন্তু এই মাত্রায় কমিউনাল রায়টস কেউ হয় এই পর্যায়ে হয়নি। সুরাবর্দী তখন তিনি মানে বিইং এ প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার, তিনি ওখানে থেকে সেদিন হলিডে ডিক্লেয়ার করলেন। হলিডে ডিক্লেয়ার করে প্রকারান্তরে বলে দিলেন পুলিশ এবং সেনাবাহিনী মুক্ত থাকবে, তোমাদেরকে কেউ ইন্টারফেয়ার করবে না। এবং এই ঘটনার একটা প্রত্যক্ষ বিবরণ, সেটা খুব টাচি। এবং দেখা যাচ্ছে যে তারা অক্টালনি যে এটা মানে এখনকার যে শহীদ মিনার, সেখানে তাদের বিশাল সমাবেশ হয় এবং সেখান থেকে তারা বেরিয়ে পড়ে। 16ই আগস্ট, 17ই আগস্ট, 18ই আগস্ট, 19 4 দিন ধরে এই হত্যাকাণ্ডটা চলে। বিবরণটা একটু দিয়ে রাখি এই প্রসঙ্গে, যে মার্গারেট বোট হোয়াইট নামের এক আমেরিকান ফটোগ্রাফার, তিনি এই নন্দলাল বলে একজন কেবিন, মানে তার নাম ছিল ইস্ট বেঙ্গল কেবিন, তার মালিক প্রপারেটর, সেদিন তিনি ওই চা জল খাবারের দোকান, তার যে বিবরণ তিনি দিয়েছেন সকালবেলার, যে সেদিনের সকালটা যেন অস্বাভাবিক রকমের শান্ত, নিস্তব্ধ, কেমন যেন ট্রামগুলো সব ফাঁকা চলছে। অন্যান্য দিন সেটা জনসমুদ্র থাকে, প্রচুর লোকজন যায়, এই একটা এই যে নিস্তব্ধতা, এইটা তিনি লক্ষ্য করেছে এবং তার মনের মধ্যে সেই আতঙ্ক। এবং তারপরে দেখা গেল যে শহীদ মিনার থেকে যখন সেই এটা আসলো মিছিল, তারা হঠাৎ করে মারমুখী হয়ে উঠল এবং নির্দিষ্ট টার্গেটে। সুরঞ্জন দাসের কমিউনাল রাইটস নিয়ে তার গবেষণা গ্রন্থ, মানে কলকাতার ভিসি, যাদবপুরের ভিসি, তার বই তো আছে আমাদের, তো সেখানে তিনি দিয়ে বলেছিলেন যে গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হলো, সেখানে দেখা গেছে সে প্রকৃতিটা আলাদা, একদম আলাদা। আগে হতো কি স্পোরাডিক রাইটস, রাস্তাঘাটে কি পড়লো, দোকান চোর ভাঙলো, অমুক করলো, তমুক করলো, এরকম হয়েছে। বম্বে রাইটসে তাই, রাস্তায় পড়লো, স্ট্যাবিং হলো, কিন্তু এখানে ধরে ধরে নির্দিষ্ট জায়গাতে রাখলো। এই আক্রমণটা যখন হলো, প্রকারান্তরে প্রথম দিকে হিন্দু নিধন, পরবর্তীকালে কিন্তু পরে আবার অল্প সময়ের মধ্যে হিন্দুরা রিটালিয়েট করতে শুরু করলো, যেমন সে ভয়ঙ্কর রূপ। এবং তার পরিসংখ্যান আছে, এখানে বলার প্রয়োজন নেই যে দুটো জায়গাতে এত হানাহানি হয়েছিল। অফিসিয়াল ফিগারে বলে যে 4000 লোকের মৃত্যু হয়েছিল, কম করে 10 থেকে 15,000 লোক কিন্তু উন্ডেড হয়েছিল। এবং যে কমিউনাল রায়টস, তার একটা ধারা থাকে, তো এইখানে কমিউনাল রায়টস হয়, আর এক জায়গায় তার প্রভাব পড়বেই। এবং এর প্রভাব সঙ্গে সঙ্গে বম্বেতে শুরু হয়ে গেল। 1 সেপ্টেম্বর বম্বেতে হলো, তারপরে 10 অক্টোবর হয়ে গেল নোয়াখালী, সেখানেও চললো হিন্দুদের উপর আক্রমণ। তারপরে চলে আসবে বিহার রায়ট, বিহার কিলিং, এবং সেইখানে কিন্তু মুসলিম। এবং সেইখানে ইস্টবেঙ্গলে যেখানে রায়টের ধরনটা হচ্ছে, যে ইস্টবেঙ্গলের সাধারণ কৃষক সমাজ, আগেই বলেছি, যারা পিছিয়ে পড়া সমাজের লোক এবং মুসলিম যে কৃষক শ্রেণী, তারা সব সময় তাদের মনের মধ্যে একটা রাগ ছিল যে হিন্দু জমিদারদের শাসন এবং শোষণ, মহাজনদের শোষণ, এই সুযোগে তারা কিন্তু, এবং সেটাকে কিন্তু মুসলিম লীগ সবসময় চালিয়ে তুলেছিল। এবং তার ফলে তারাও মানে আন্দোলন করে, ব্যাপক হত্যাকাণ্ড হয়। বিহার কিলিংটা আরো বাজে হয়েছিল, সেটাও কৃষক সমাজের, সেটাও কিন্তু নোয়াখালী দিবস পালন করা উপলক্ষে। এবং এই পরপরে উত্তরপ্রদেশের, তখন যুক্তপ্রদেশ বলো, গড়মুক্তেশ্বরে হলো, পাঞ্জাবে হলো, পর 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 রাইটস। তাদের পরিস্থিতি এত ভোলাটাইল হয়ে উঠলো যে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রইল না। কংগ্রেস, গান্ধীজি তো প্রথম থেকে বলেছে আমার মৃতদেহের উপর হবে দেশভাগ, কিন্তু আলটিমেটলি তারা বাধ্য হলেন দেশভাগ গঠন করতে। এই দিকে এই পরিস্থিতি যখন অনিবার্য হয়ে উঠছে, তখন যুক্ত বাংলা গঠনের যে প্রয়াস, সেটাও শেপ নিচ্ছিল। এটা এপ্রিলের প্রোগ্রাম। তখন তিনি 47-এ উনি বললেন যে তাহলে আমরা আলাদা স্বাধীনভাবে একটা, মানে স্বাধীন বঙ্গভূমি হবে,
এবং সেটাতে সবাই শান্তিতে থাকবে, বাংলার মধ্যে কোনো ভাগ হবে না। তো স্বাভাবিক মানুষের তখন অনেকের মনে হয়, ঠিক আছে বাংলার মতো আছে, কিন্তু সেইটাতে প্রচণ্ডতা মানে একটা শ্রেণীর আপত্তি ছিল, এবং আপত্তির যথাযথ কারণ ছিল। কারণ এই সুরাবর্দী ব্যক্তিটি, সে ফজলুল হক বলে আলাদা ছিল, সুরাবর্দীকে ঠিক সেই অর্থে বিশ্বাস করা যায় না। সুরাবর্দীর যে নারকীয় হত্যাকাণ্ড তার উদ্যোগ হয়েছিল, তিনি এটাকে স্টেট স্পন্সর্ড গ্রেট ক্যালকাটা কিলিং যেটাকে বলা হয়, এটা হতোই না। যেখানে প্রশাসনের উদ্যোগ ছিল সেগুলোকে দমন করা, তিনি কিছু করেননি, তাদেরকে আপার হ্যান্ড দিয়েছেন, সব মুক্তভাবে সেই খুনোখুনি চলেছে, এবং তিনি লালবাজারে বসে দেখেছেন, হ্যাঁ, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দেখেছেন, এবং তারপরে তিনি বলছেন যে একটা বাংলা হবে, এমন বাংলার প্রধানমন্ত্রী অবিভক্ত বাংলায় মুসলিম প্রাধান্য বেশি ছিল, স্বাভাবিকভাবে তার মুখ্যমন্ত্রী বা যে প্রধানমন্ত্রী যাই হোক তিনি হবেন। সুতরাং বুদ্ধিজীবী সমাজ, জমিদার শ্রেণী যারা ছিলেন তারা এইটাকে কিন্তু চাননি, এবং তারা সঙ্গে সঙ্গে আমরা দেখলাম, এদিকে হিন্দু মহাসভা প্রসঙ্গটা বলছি, হিন্দু মহাসভা তখন সংঘবদ্ধতা করে তুলেছেন। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে গিয়ে সকলের মনে সাহস জুগিয়েছেন, শান্তি বাণী বলেছেন এবং চেষ্টা করেছেন সবভাবে, কিন্তু তার একক প্রচেষ্টায় কিন্তু এটা হয়নি। এবং বাংলার বুদ্ধিজীবী সমাজ, যে বুদ্ধিজীবী সমাজ 1905 সালে বিভাজনের পরে তারা চেয়েছিল বঙ্গভঙ্গ বিরুদ্ধে আন্দোলন, সংগঠিত আন্দোলন গড়ে তুলতে, করেও ছিলেন, রদ হয়েছিল, কিন্তু এখন তারা বললেন যে এই বিভাজন আমরা চাই। এই বিভাজনটাই একটা বাস্তবতা হয়ে উঠল, একটা রিয়ালিটি হয়ে গেল। তার কারণ হচ্ছে সুরাবর্দীর কি উদ্দেশ্য ছিল? সুরাবর্দী চেয়েছিলেন অবিভক্ত বাংলায় থাকলে তিনি হবেন প্রধানমন্ত্রী, যাই হন না কেন। তারপরে কলকাতা থাকবে, জিন্না তো বলেই ফেললেন যে কলকাতা যদি না পাই তাহলে কি লাভ হলো। তা কলকাতা তো থাকবে, ঢাকা থাকবে, এগুলো তো থাকলোই। এবং সেই সঙ্গে সঙ্গে দেখা গেল যে মুসলিমদের প্রচার করতে শুরু করলেন, এই যে একসঙ্গে থাকলে তারা কি লাভবান হবে, যে তাদের বাণিজ্য, শিক্ষা, সমস্ত দিকে মুসলমানরা যে পিছিয়ে রয়েছে, হিন্দুদের সঙ্গে যে প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতা করতে হবে না। মানে এটা পার্টিশনের যে ন্যারেটিভ, তাতে এইটা ছিল। এবং প্রচুর এবং যারা বণিক শ্রেণী তারা এই চেয়েছিলেন, এবং অবঙ্গিক শ্রেণীও চেয়েছিলেন যে পার্টিশনটা হোক। এবং বাংলার ক্ষেত্রেও কিন্তু বাঙালিরা সাধারণত এটা চায় না, কিন্তু এটা দেখা গেল যে সেই সময় আমাদের ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, তিনি বিখ্যাত, ঢাকার তিনি ভিসি ছিলেন, এখানেও ভিসি ছিলেন, এবং তার প্রচুর গ্রন্থ, তিনি একসাথে তাকে হিস্ট্রি অফ বেঙ্গল লিখলেন, লিখে বলে তোমাকে আর হিস্ট্রি অফ বেঙ্গল লেখা আর দেবো না বইটা। উনি নিজে আবার নতুন করে, ওনার যে অধ্যবসায় মানে অতুলনীয়, তিনি আবার সেই বই লিখলেন, চম্পা লিখলেন, কর্পোরেট লাইফ অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া লিখলেন, একের পর এক। তারপর সিপোয় মিটুনিয়ান, দ্য রিভোল্ট অফ 1857 লিখলেন, পর তিনি লিখলেন। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, তিনিও ওই রাজশাহী এই অঞ্চলের, যশোর, তো তিনিও বললেন যে না, আমরা বিভাজনটা চাই। এই সময় তারা ভারতের শেষ যে ভারত সচিব, তাকে একটা টেলিগ্রাম পাঠালে, টেলিগ্রামের মেসেজটা পাঠিয়ে। আমি শুধু মেসেজটা পড়ছি। তখন ছিলেন শেষ ভারত সচিব লর্ড লিস্টওয়েল। লিস্টওয়েলকে 1947-এর মে মাসের ঘটনা, 7ই মে তারা টেলিগ্রাফ বার্তা পাঠায়। এই বার্তায় লেখা ছিল এইরকম, এটা ভালো করে শোনার বিষয়: এডুকেশন, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল হ্যাভ অলমোস্ট কোল্যাপসড owing to recurrent riots causing insecurity of life and property. The present communal ministry is totally incapable of maintaining law and order. We strongly support the immediate formation of a separate West Bengal province, guaranteeing under a non-communal ministry of life and unhindered progress in education, industry and commerce, with the continuance and development of Calcutta, a vital part of West Bengal, as a moral, intellectual, social and economic center. এই যে বার্তাটা একটা ব্যাপক প্রভাব ফেলেছিল, তারা সবাই বিগ শট
তাদের প্রভাব ছিল, এবং ঘটনাটাও তাই। তার একটা নন কমিউনাল মিনিস্ট্রির আন্ডারে একটা দেশের এই রাজ্যের বা সেই সঙ্গে সঙ্গে যে কলকাতার ডেভেলপমেন্টের এই বার্তা তারা দিলেন, এবং সেটা কিন্তু হয়েছিল। ইলেকশন হলো, ইলেকশনের আগে একটা ইলেকশন, পরপর ইলেকশন, অনেকগুলো ইলেকশন হয়েছিল। প্রথম ইলেকশনটা হয়েছিল ইস্ট বেঙ্গলের, তার যুক্ত অধিবেশন করে। সেটা তো সবাই চাইলো যে না ইউনিফাইড বেঙ্গল হবে, তো সেটাকে তো তারা মানলো না, তারা বেরিয়ে আসলো। পশ্চিমবঙ্গের যা বিধায়ক তারা মিটিং করে বললেন 58-21 ভোটের ফেভারে, বলে পশ্চিমবঙ্গের আলাদা সৃষ্টি হবে, সেটাকে মানতে হবে। তারপর জুলাই মাসে 6 জুলাইয়ে সিলেটের রেফারেন্ডাম হলো, সেখানে গণভোটে সিলেটকে আসামের থেকে বার করে নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এইভাবে একটা অবিভক্ত যে বাংলার গড়ে ওঠার যে পরিকল্পনা, সেটা ব্যর্থতা হলো, এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য একটা স্বাধীন স্বতন্ত্র রাজ্য হিসাবে এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। এবং এটা যে পরিস্থিতিতে ঘটনা পরম্পরায় এটা হয়েছিল, সেটা একটা ঐতিহাসিক বাস্তবতা, এটা কিন্তু এড়ানো যেত না। এবং সেই অর্থে আমরা বলবো যে হ্যাঁ, অনিবার্যতা তো যদি আমরা দেখি, প্রথম দিক থেকে যদি আমরা হাল না ধরি, 1930-37 পর্যন্ত কংগ্রেসের প্রভাব ছিল, কংগ্রেস ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারত, এবং কংগ্রেসের দুর্বলতা, কংগ্রেসের অক্ষমতা, যে সমস্ত সমাজের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে পারেনি, এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের যে কার্যকলাপ উত্তরোত্তর বেড়ে যাওয়া, এবং তাদের যে প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে, এবং তারপরে যে ভোলাটাইল সিচুয়েশন, যে রাজনৈতিক পরিস্থিতি, যে হিংসা দাঙ্গার পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পার্সপেক্টিভ বিবেচনা করলে, আইন শৃঙ্খলার কথা মাথায় রাখলে, মানুষের শান্তির কথা মাথায় রাখলে, এই সলিউশনই ছিল শ্রেষ্ঠ সলিউশন, যে পশ্চিমবঙ্গ রাজ্য আত্মপ্রকাশ হলো, এটাই বাস্তব। নমস্কার।